আসসালামু আলাইকুম মেয়েরা। গুড মর্নিং ম্যাম, আসসালামু আলাইকুম। গুড মর্নিং। সবাই একটু আসো, আমি সবাইকে জয়েন করছি। আজকে আর দুইটা ক্লাস হয়েছে তোমাদের? জি ম্যাম, একটা ইউটিউবে আর একটা জুমে মিনু ম্যামের ক্লাস ছিল। আচ্ছা, আমি কিন্তু তোমাদেরকে একটা পড়া দিয়েছিলাম, সেটা হচ্ছে যে অর্থায়ন কাকে বলে আর ব্যবসা অর্থায়ন কি আর কাকে বলে। এটা একটু তোমরা দেখো, আমি কিন্তু পড়া ধরবো এখন, ঠিক আছে? পড়া আমি দুইজনকে করে দেন হচ্ছে আমি নতুন পড়াতে যাব। আমি এর ফাঁকে দেখি সবাই কাজটা আমি দেখি কি আছে, অ্যাড করে নিই, তারপরে কাজ শুরু করব। মিস আসসালামু আলাইকুম। বই তো সবাই কিনে ফেলেছো আশা করা যায়। জি ম্যাম, আমি না ফিনান্স সেকেন্ড পেপার বইটা পেয়েছি ম্যাম, ফার্স্ট পেপারটা না পাইনি, আজকে যে দেখবে আবার মার্কেটে। ঠিক আছে, তাহলে আপাতত আমরা যে টপিক গুলো করছি ওগুলো 9 10 এর সাথে মিল আছে, কিন্তু কলেজের বইতে কিন্তু অনেক বেশি, কাজে শুরু থেকে না পেলে তোমাদের সমস্যা হবে। তো দেখো যে আজকে পাও কিনা, তাহলে সুবিধা হবে। আচ্ছা, তো আজকে ক্লাসে এখন আছে ফাতেমা, রোল হচ্ছে 218, আর আছে নিশা 207, সাদিয়া, সাদিয়া রোল লিখে নাই, লাসমিয়া আহমেদ, লাবিবা হচ্ছে 208, তাসফিয়া 222, জান্নাত বিনতে জাহিদ 203, জান্নাতুল 221। আচ্ছা, মোট 9 জন আছে এখন এই ক্লাসে। আর তোমরা যে দেখবা নিকনেমের সাথে রোলটা লিখে ফেলবা, দেন তাহলে আমাদের জন্য সুবিধা হবে। আর একটা কাজ করতে পারো, এরকম দেখো যে নওশিন, মোশাররফ, লাবিবা এই টাইপের একটা প্রোফাইল পিক তোমরা চাইলে দিতে পারো। তাহলে হয় কি যে আমরা তো অনেকেই আছে নতুন, যাদের চেহারা আমরা চিনি না, একটু পরিচিত হতে পারবো আর কি সবার সাথে। আচ্ছা, এখনো আসছে একজন, অলরেডি 10 জন হচ্ছে। আচ্ছা, এখন বলো, আমি পড়া ধরবো প্রথমে কার কাছ থেকে? 221 জান্নাতুল, শুনতে পাচ্ছো? জি মিস, শুনতে পারছি। কত ক্লাসটা করেছিলা? নো মিস, আমি আজকেই করতেছি। ও, আজকে করতেছো, তাহলে পড়া ধরবো কিভাবে তোমাকে? আচ্ছা, ফাতেমা 218, শুনতেছো আমাকে? ফাতেমা 218 রোল। জি ম্যাম। কত ক্লাসটা করেছো? জি ম্যাম। তাহলে তো তুমি মোটামুটি মানে জানো যে দুইটা ছোট ছোট ডেফিনেশন মূলত আমাদের পড়া ছিল। তো আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। তো তুমি আমাকে জাস্ট বলো যে অর্থায়ন কাকে বলে, বা অর্থায়ন বলতে তুমি কি বোঝো? অর্থায়ন হ্যাঁ, মানে যে ফাইন্যান্সের প্রতি শব্দই তো অর্থায়ন। আর অর্থায়ন মেন অর্থ হচ্ছে যে অর্থ সংগ্রহ করাকে। ম্যাম আমি বলি, না না, আগে মুনাফা আমি বলি। ও আগে বলো, ফাতেমা মুনাফা। শেষ করো। হ্যাঁ বলো, ফাতেমা বলো কি ব্যাপার, আবার দেখি সাউন্ড অফ করে। ম্যাম আমি বলি। না 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 ম্যাম, না না, একজন আগে শেষ করো, তারপর আরেকজনের কাছে শুনবো। অর্থ সংগ্রহ করাকেই তো অর্থায়ন বলে। অর্থ সংগ্রহ করাকে অর্থায়ন বলে, বা ব্যবসায়ের উদ্দেশ্যে অর্থ অনেক কিছু শুনলাম, মুনাফা কিন্তু আমি অর্জন করে। একটা স্পেসিফিক ডেফিনেশন কালকে আমি প্রতিটা শব্দ মানে ভাগ করে পড়িয়েছিলাম। মনে করে দেখো, আমি বলেছিলাম যে জ্ঞানের উত্তর আসলে আমরা ওইটা দিব। তোমরা যেগুলো বলেছো সব ঠিক আছে,
যে অর্থায়ন মানে হচ্ছে ফিনান্স বা অর্থ সংগ্রহ করা, কিন্তু যখন আমাদের মুনাফা জ্ঞানমূলক অর্জনের উদ্দেশ্যে পণ্য সামগ্রী ক্রয় বিক্রয় করাকে অর্থায়ন বলে এমন কিছু। পণ্য সামগ্রী ক্রয় বিক্রয় করাকে অর্থায়ন বলে, বিপণন হয়ে গেল। কেমনি হলো বলো? কত কিছু পড়ালাম তোমাদেরকে, আর তোমরা যদি বলো পণ্য সামগ্রী ক্রয় বিক্রয় অর্থায়ন, তাহলে কেমনে হয়? আমি বলি আচ্ছা, কে বলতে চাচ্ছেন? নাম বলো, রোল বলো। ঈশা। ঈশা 207। আমার রোল হলো 207 ম্যাম, রোল 207। হ্যাঁ, ঈশা বলো। আচ্ছা ঠিক আছে ম্যাম। কোন উৎস থেকে কি পরিমাণ তহবিল সংগ্রহ করে কোথায় কিভাবে বিনিয়োগ করা হলে প্রতিষ্ঠানের সর্বোচ্চ মুনাফা হবে সেই সংক্রান্ত পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করাকে অর্থায়ন বলে। ভেরি গুড। দেখো, এইটা একটা সংজ্ঞা যেটা আমরা 9-10 এ পড়ে এসেছি, এটাও হবে। আবার গত ক্লাসে আমি তোমাদেরকে একটা সংজ্ঞা পড়িয়েছিলাম যে অর্থায়ন বলতে অর্থ সংস্থান, সংরক্ষণ, পরিকল্পনা। মনে করে দেখো, পড়িয়েছিলাম না? প্রতিটা ডেফিনেশন ভাগ করে সেই সংজ্ঞাটাও হবে আর কি। আর যে বাদ বাকি যারা বললা, এগুলো আসলে বললে তোমার সংজ্ঞাটা পুরাপুরি মানে জ্ঞান মূলিকের উত্তর হয় না, ঠিক আছে? এটা নিতে কিন্তু তোমরা সবাই জানো, জ্ঞান হলে এক, না হলে পুরো জিরো। তো এখন যদি ধরো তুমি আমার কাছে পড়ো, আমি তোমাকে এতবার ভালো করে পড়ানো করে এই সংজ্ঞাটা আমাকে দাও, তাহলে কিন্তু আমি কেটে দিব, আমি কিন্তু দিব না, কারণ আমি বলেই দিয়েছি যে তোমার জ্ঞানের উত্তর মানে এটা লেখা লাগবে, ঠিক আছে? তো আচ্ছা, তাহলে আর হচ্ছে এখানে, আর আমি ঈশা যেহেতু বললো, আমি আর আরেকজনের কাছে শুনে আমি আজকে পড়াটা স্টার্ট করব। দেখছে তোমরা কে কিভাবে পড়েছো। ফারহানা আলম 212 আছো? শুনতে পাচ্ছো? জি মিস। আচ্ছা ফারহানা, তুমি গত ক্লাসে ছিলা? জি মিস ছিলাম। আচ্ছা, তাহলে তুমি আমাকে একটু বলো তো যে ব্যবসায় অর্থায়ন বলতে আমরা কি বুঝি? মিস দেখো, আমরা পড়ি নাই, ছোট্ট দুইটা সংজ্ঞা সেম 9-10 এ আমরা পড়ে এসেছি। আমরা যদি শুরু থেকে না পড়ি তাহলে কিন্তু আমরা পিছিয়ে যাব। আর তোমরা কিন্তু বইয়ের ভলিউম দেখেই বুঝতে পারছো যে 9-10 এর সাথে ইন্টারের কতটা ডিফারেন্স হবে, যে তোমাকে কত কম সময়ে কত বেশি পড়তে হবে, যে চিন্তাই করতে পারবে না। তার মধ্যে আমি বলেছি যে আমি সব পড়াবো না, যেগুলো তোমাদের জন্য দরকার তাই পড়াচ্ছি। তাও যদি না পড়ো তাহলে তো পরীক্ষায় ভালো করতে পারবা না। আচ্ছা, তাহলে কে আমাকে বলবে যে ব্যবসায় অর্থায়ন? ম্যাম আমি বলি। ম্যাম আমি বলি। আমিটাকে আমি ম্যাম আমি বলি লাবিবা। আচ্ছা, লাবিবা 208। হ্যাঁ 208 বলো। সাধারণভাবে কম খরচে নির্বাচিত উৎস হতে ব্যবসা প্রতিষ্ঠানের জন্য অর্থ সংস্থান করাকে ব্যবসা অর্থায়ন বলে। আচ্ছা ঠিক আছে, এটাও হবে। তো গত ক্লাসে যারা ছিল না, আজকে জাস্ট যারা অ্যাটেন্ড করেছো তাদের উদ্দেশ্যে বলছি, আমরা গত ক্লাসে হচ্ছে তোমার যে জিনিসগুলো পড়েছিলাম তার মধ্যে ছিল হচ্ছে যে তোমার অর্থায়ন, আর হচ্ছে তোমার ব্যবসা অর্থায়ন কি, এই বিষয় নিয়ে আমরা পড়েছিলাম। এখন বলো যে বাসায় পড়তে যে তোমাদের কি কোনো সমস্যা হয়েছে কিনা। সমস্যাটা শুনে আমি আজকে টপিকটা শুরু করব। নো ম্যাম, প্রবলেম হয় না, ফিনান্স পড়তে তো মজা লাগে। যাক, কারো কাছ থেকে যখন শুনি যে ফিনান্স পড়তে মজা লাগে, তখন আসলে আমার ভালো লাগে, কারণ তোমরা অনেকে আছো যে ফিনান্সকে অনেক বেশি ভয় পাও। আচ্ছা, তো হচ্ছে আমি এরপরের থেকে শুরু করছি। আজকে হচ্ছে আমরা অর্থায়নের ক্রমবিকাশটা পড়ব। তো অর্থায়নের ক্রমবিকাশটা আমরা আজকে শুরু করব। তো দেখো, অর্থায়নের ক্রমবিকাশও আমরা 9-10 এ পড়েছি। আমি বলেছি প্রথম অধ্যায়ের 95% তোমরা 9-10 এর সাথে মিল পাবা, এজন্য তোমাদের কাছে এটা পড়ে ভালো লাগবে আর কি। প্রথম অধ্যায়টা তোমাদের ভালো লাগবে। তো আমরা এখন যেটা পড়বো সেটা হচ্ছে তোমার অর্থায়নের ক্রমবিকাশ। তো দেখো, তোমরা কি স্ক্রিনে দেখতে পাচ্ছ অর্থায়নের ক্রমবিকাশ? জি মিস। জি ম্যাম। তাহলে দেখো, আমরা অর্থায়নের ক্রমবিকাশটা আছে। মেয়েরা একটু কাইন্ডলি সময় মতো ক্লাসে অ্যাটেন্ড করবে। দেখো 12টা বেজে গেছে, এখনো মেয়েরা আসতেছে। তোমরা যখন আসো তখন আমাকে ইন করাতে হয়, তখন আবার আমার স্ক্রিনটাকে মানে একদিকে রেখে আবার ইন করাতে হয়, যেটা সমস্যা। আচ্ছা দেখো, অর্থায়নের ক্রমবিকাশ বলতে বোঝায় যে অর্থায়নটা কিভাবে কবে থেকে শুরু হলো আর কিভাবে এখন এই অবস্থায় আসলো, ঠিক আছে? তো দেখো, প্রথম লাইনগুলো যদি আমরা একটু দেখি, মানব সভ্যতার, আচ্ছা এক লাইন পিছনে চলে গিয়েছে, আমি একটু
নিয়ে আসি। প্রথম পৃষ্ঠায় চলে গিয়েছে। দেখো এখানে বলেছে মানব সভ্যতার ক্রমবিকাশের সাথে সাথে যেমনি মানুষের জীবনযাত্রার বৈচিত্র্য এসেছিল তেমনি আদান প্রদানেও পরিবর্তন এসেছিল। আর্থিক ব্যবস্থাপনা মূলত দীর্ঘ সময়ের ব্যক্তিতে পরিবর্তনশীল পরিস্থিতি দ্বারা প্রভাবিত হতে হতে বর্তমান অবস্থায় উপনীত হয়েছে। বিনিময় প্রথা শেষ হওয়ার পরপরই অর্থের প্রচলন শুরু হয়। মনে করে দেখো আমরা 9-10 পড়েছি, খুব মজার একটা টপিক ছিল, মনে আছে? বিনিময় প্রথা, দ্রব্যের বিনিময়ে দ্রব্য আজকে নেওয়াকে আমরা বলছিলাম বিনিময় প্রথা। তো বিনিময় প্রথার মধ্যেই কিন্তু আমরা দেখেছি যে যখন বিনিময় প্রথাটা শেষ হয়েছে তখনই অর্থের প্রচলন হয়েছে। তো বিনিময় প্রথা শেষ হওয়ার পরে অর্থের প্রচলন শুরু হয় এবং তখনই শিল্প বিপ্লবের পটভূমিকায় অর্থ ব্যবস্থা, ব্যবসা বাণিজ্য, শিল্প জগতে আমূল পরিবর্তন আসে। দেখো যখনই টাকা চলে আসে আমাদের অর্থনীতিতে, বিনিময় প্রথাটা শেষ হয়, তখনই আমাদের পুরো অর্থনীতিটা বা পুরো শিল্প জগতে একটা বিশাল পরিবর্তন আসে। এর ফলস্বরূপ 1990 সালের দিকে অর্থায়ন হিসাবে আর্থিক ব্যবস্থাপনা, 90 সালের শুরুর দিকে তোমার আর্থিক ব্যবস্থাপনা ব্যষ্টিক অর্থনৈতিক প্রয়োগ শাখা হতে পৃথক হয়ে যায়। এই জিনিসটা একটু বুঝিয়ে দিই, তোমার লাইনগুলো খুব কঠিন, আমি জাস্ট সহজ করে বলে দিই। দেখো আমাদের মূল কথা হচ্ছে এখানে যে যখনই বিনিময় প্রথাটা আসে, বিনিময় প্রথাটা শেষ হওয়ার পরে তোমার অর্থের যখন প্রচলন শুরু হয় তখন বিনিময় প্রথাটা শেষ হয়ে যায়। অর্থের প্রচলন শেষ হওয়ার পরেই আসলে সমাজে ব্যবসা বাণিজ্য এবং শিল্প জগতে বিশাল পরিবর্তন দেখা যায়। তখন ব্যবসার একটা জায়গায় আবদ্ধ না হয়ে সমস্ত জায়গায় তোমার ছড়িয়ে পড়ে। আর ঠিক তখনই 1890 সালের দিকে অর্থায়ন তোমার একটা আলাদা একটা বিষয় হিসেবে আত্মপ্রকাশ করে। এখন এখানে বইতে একটা লাইন দেখছো, দেখো আমি যেখানে মাউসের পয়েন্টটা লিখেছি যে ব্যষ্টিক অর্থনীতির প্রয়োগ শাখা হতে পৃথক হয়ে যায়। মূলত তোমরা সবাই জানো যে অর্থায়ন কিন্তু ইকোনমিক্সেরই একটা অংশ। ইকোনমিক্সের বাংলা শব্দ কি কেউ আমাকে বলতে পারবা? একজন একটু রেসপন্স করো, শুনতে পাচ্ছ? জি ম্যাম শুনতেছি। হ্যাঁ, ইকোনমিক্সের বাংলা আচ্ছা না, অর্থায়ন তো ফিনান্স, অর্থায়ন হচ্ছে ফিনান্স, আর ইকোনমিক্স হচ্ছে তোমার অর্থনীতি। ঠিক আছে, অর্থনীতি। তো দেখো এই দুইটা কি রিলেটিভ? অবশ্যই রিলেটিভ, সেটাই বোঝাতে চাচ্ছে তোমাদেরকে। ফিনান্স মূলত তোমার অর্থনীতিরই একটা অংশ ছিল। ফিনান্স কিসের অংশ ছিল? অর্থনীতির। এখানে অর্থনীতির দুইটা ভাগ আছে, একটা হচ্ছে সামষ্টিক আর একটা হচ্ছে ব্যষ্টিক। তো তোমার হচ্ছে ফিনান্স অর্থনীতিরই একটা অংশ ছিল, কিন্তু 1890 সালে যখন তোমার অর্থ চলে আসে তখন ফিনান্স অর্থনীতি থেকে আলাদা হয়ে যায়। কারণ ব্যবসা বাণিজ্য আর তোমার শিল্পে প্রচুর একটা পরিবর্তন আসে। কেন আলাদা হয়ে যায়? কারণ তখন মানুষ দেখলো যে অর্থনীতি মূলত থিওরিক্যাল একটা সাবজেক্ট। তোমাদের মধ্যে অনেকেই অর্থনীতি নিতে চাচ্ছিল। অর্থনীতি আর ফিনান্সের সাথে অনেক মিল আছে, কিন্তু অর্থনীতি হচ্ছে সম্পূর্ণ থিওরিক্যাল সাবজেক্ট। আর অর্থায়ন যেটা তোমরা পড়ো সেটা হচ্ছে ব্যবহারিক প্রয়োগ, মানে বাস্তব জীবনে তোমরা এই প্রয়োগটা দেখতে পারবে। অর্থনীতিতে শুধুমাত্র থিওরি, ফিনান্সের থিওরির সাথে সাথে অঙ্ক আছে। তো ব্যাপারটা হচ্ছে অর্থনীতির সৃষ্টি কোনখান থেকে বলো? অর্থায়নের সৃষ্টি হচ্ছে তোমার অর্থনীতি থেকে। মানে আমরা যদি বলি ইকোনমিক্স হচ্ছে মা, আর ইকোনমিক্সে তোমার যদি সন্তান বলি সে হচ্ছে কি ফিনান্স। ঠিক আছে, তার মানে যখনই সাধারণত কি হয় যে আমাদের যারা মা, তোমার মা, তোমার মার থেকে তুমি যাবতীয় কিছু শিখো, তোমার প্রথম ভাষাটা মার থেকেই আসে, কিন্তু সন্তানরা কিন্তু মার থেকে আপডেট হয়ে যায় একটা পর্যায়ে গেলে। এখন দেখবা তোমার মা ফোনে একটা কিছু না বলতে তোমার কাছে আসে যে আমাকে এটা একটু দেখায় দে তো, ফোনে কিভাবে নাম্বারটা সেভ করবো বা কাকে ফেসবুক খুলবো কিভাবে, তার মানে কি তুমি তোমার মার থেকে আপডেট হয়ে গিয়েছো। ঠিক সেরকম মূল জ্ঞানটা, ফিনান্সের মূল জ্ঞানটা ইকোনমিক্স থেকে এসেছে। এসে ফিনান্স সেখানে তোমার অ্যাকাউন্টিং কে অ্যাড করেছে, সেখানে ম্যানেজমেন্ট কে অ্যাড করেছে, করে সেটা নিজেই স্বতন্ত্র একটা সাবজেক্ট হিসেবে আত্মপ্রকাশ করে, যেটা হচ্ছে তোমার বিবি মরিয়ম। কি দিয়ে দাগ দিচ্ছ? দেখো কি ধারাধারি করছো কেন? বিবি মরিয়ম, তুমি হচ্ছে যে একটা কলাম আছে, দেখো কলামটা ওটা নাড়াচাড়া করলে আমার এখানে দাগ চলে আসবে। আচ্ছা, তো
সরি ম্যাম, ওটা আমার হাত লেগে এসে পড়েছিল। হ্যাঁ ঠিক আছে, আমি ম্যাম কে ডাক দেয় ওটার নাম দেখা যায়? হ্যাঁ দেখা যায়, গত ক্লাসে তুমিও দিয়েছিলা তাই না? তো চিটিং করা যাবে না এখন। হ্যাঁ সবই দেখা যায়, আমি দেখতে পাবো। আচ্ছা, তো যেটা বলছিলাম, এত কথা কেন বললাম যে 1890 সালে তোমার অর্থায়নটা আলাদা সাবজেক্ট হিসেবে আত্মপ্রকাশ করে, যেটা মূলত অর্থনীতির একটা অংশ ছিল। এখন বল এই লাইনটা বুঝতে পারছো কিনা? এখন তোমাদের কাছে বই আছে, বই থাকলে এই লাইনটা দাগ দিয়ে নাও। ফলস্বরূপ 1890 সালের দিকে আর্থিক ব্যবস্থাপনা ব্যষ্টিক অর্থনৈতিক প্রয়োগ শাখা হতে পৃথক হয়ে যায়। তাহলে কেউ যদি কখনো প্রশ্ন করে যে অর্থায়নটা কোথা থেকে আসলো, অর্থায়নটা মূলত তোমার এসেছে অর্থনীতি থেকে, ইকোনমিক্স থেকে ফিনান্সের সৃষ্টি হয়েছে। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো পরবর্তী লাইনটা আমরা দেখছি। অর্থায়নের বিকাশের মূল চরমভূমি যুক্তরাষ্ট্রে অর্থায়নের যে বিবর্তন গত শতাব্দীতে সংঘটিত হয়েছে, তা পরে সারা বিশ্বে অর্থায়নের বিবর্তনের ধারা হিসেবে পরিচিতি লাভ করেছে। অর্থায়নের চরমভূমি মূলত বলছে যে অর্থায়নটা শুরুই হয়েছে তোমার যুক্তরাষ্ট্রে। এটা বিবর্তন বলতে হচ্ছে কালে কালে এটা পরিবর্তিত হয়েছে। প্রথমে 1890 সালে যেরকম ছিল ঠিক সেরকমটাই 2020 সালে এখন নেই। কালে কালে এটা পরিবর্তন হয়েছে এবং সেটা পুরো পৃথিবীব্যাপী ছড়িয়ে গিয়েছে। তো সেই অনুযায়ী অর্থায়নের ক্রমবিকাশের ধারাকে পর্যায়ক্রমে উপস্থাপন করা হলো। এখন হলো এই বিষয়টা মনে করে দেখো, আমরা যখন 9 10 এ পড়েছিলাম 10 বছর 10 বছর করে একটা শতকে ভাগ করে পড়েছিলাম, ঠিক সেই সেম জিনিসটা আমরা এখন করব। এখানে একটু বেশি আর ওখানে একটু কম ছিল, আর যাই কিছুই না। আচ্ছা, তোমরা 4 নাম্বার পৃষ্ঠায় একটা ছক দেখতে পাচ্ছ? জি ম্যাম। এই জিনিসটাই এখন আমরা পড়বো। খেয়াল করে দেখো, এই জিনিসটা আমরা 9 10 এ পড়েছি, কিন্তু এখানে আমি আগেই বলেছি যেহেতু ইন্টারে পড়েছো শুধুমাত্র একটু ব্যাপ্তিটা বাড়বে, কিন্তু মূল কথাটা তোমরা আগেই পড়ে এসেছো। এত কিছু তোমাদের পড়া লাগবে না। আমি যেটা যেটা বলবো এই টপিকটা একটু তোমাদের কাছে কঠিন লাগে, কারণ এখানে অনেকগুলো থিওরি আছে, এখানে অনেকগুলো সাল আছে। তো এত কিছু তোমরা আগেই দেখেছো, এত কিছু আসলে পরীক্ষা আসে না। যেগুলো আমরা বলি টিচাররা ক্লাসে ওগুলাই আসে, ওগুলা পড়লে যথেষ্ট। তো প্রথমে আমরা ছকের 1 নম্বরে যাচ্ছি। দেখো 1890 থেকে 1900, 1890 থেকে 1900 এটা আমরা এখন পড়বো যে 1890 থেকে 1900 তে তোমার কি হয়েছিল। তাহলে দেখো আমরা এটা দেখছি। 1890 থেকে 1900, দেখো এখানে পয়েন্টটা হচ্ছে ব্যবসা একত্রীকরণ, ব্যবসা আর্থিক বিপণনী প্রস্তুত ও বিশ্লেষণ। এখানে তোমার হয়েছিল ব্যবসা একত্রীকরণ, ব্যবসার আর্থিক বিবরণী প্রস্তুত, আর হচ্ছে তোমার একত্রীকরণ। এখন আমি বলে দিচ্ছি যে এটা কোনটা কি। ঠিক আছে? আচ্ছা, এখন প্রথমে আসি একত্রীকরণ বলতে আমরা কি বোঝাচ্ছি। আমরা 1 নাম্বার পয়েন্টটা দেখছি। দেখো এখানে তোমাদের নিচে 1 নাম্বার পয়েন্টটাতে আবার দেওয়া আছে যে 1890 থেকে 1900। বিংশ শতাব্দীর শুরুতে পাঠ হিসেবে অর্থ সংস্থানের আবির্ভাব হয়। ইতিপূর্বে অর্থ সংস্থানকে অর্থনীতির একটি অংশ হিসেবে বিবেচনা করা হতো, যেটা তোমাদেরকে একটু আগে আমি বলে দিলাম যে 1890 সালের আগে অর্থনীতি আর অর্থায়ন একই ছিল, কিন্তু 1890 সালে অর্থনীতি থেকে অর্থায়নটা আলাদা হয়ে যায়। 1890 সালের দিকে 1900 সাল থেকে 1900 সালের প্রথম দিক পর্যন্ত যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোর একত্রীকরণ প্রবণতা শুরু হয়। একত্রীকরণ কি? একত্রীকরণ হচ্ছে যখন 2টা বা 3টা কোম্পানি মিলে একসাথে ব্যবসা পরিচালনা করে বাজারটাকে নিজেদের আয়ত্তে আনার জন্য বা বেশি মুনাফা করার জন্য, সেটাকে আমরা বলি একত্রীকরণ। ঠিক আছে? বা হচ্ছে তোমার অ্যাকুইজিশন। এই যে বিষয়টা এই যুক্তরাষ্ট্রের 1890 থেকে 1900 সালের এই দশকটাতে তোমার একটা কোম্পানির সাথে আরেকটা কোম্পানি মিলে ব্যবসা করতো। তো তখন অর্থায়নের কাজ হচ্ছে আর্থিক বিবরণী প্রস্তুত এবং তার বিশ্লেষণ। তাহলে এত কঠিন জিনিসটাকে আমরা কিভাবে করতে পারি? 1890 থেকে 1900 সালে তখনই মূলত তোমার অর্থায়নের আবির্ভাব হয়। অর্থনীতি থেকে অর্থায়নটাকে আলাদাভাবে বিবেচনা করা হয় এবং তখন যুক্তরাষ্ট্রে একত্রীকরণ প্রবণতা শুরু হয় এবং তখন অর্থায়নের কাজ হয় আর্থিক বিবরণী প্রস্তুত এবং বিশ্লেষণ। এখন আমি বলে দিচ্ছি আর্থিক বিবরণী কোনগুলো। তোমরা অ্যাকাউন্টিং এ যে অঙ্কগুলো করো না, আয় ব্যয় হিসাব, তারপর হচ্ছে তোমার উদ্ধৃত পত্র, তারপর হচ্ছে লাভ ক্ষতি, বা হচ্ছে তোমার
আরো নগদ প্রবাহ ডিসকাশন করবা তোমরা। এখন কলেজে উঠে আর নতুন নতুন অনেক বিবরণী করবা, নেট আয় নির্ধারণ বিবরণী করবা। তো সেই সমস্ত বিবরণী প্রস্তুত এবং বিশ্লেষণ, মানে কোনটা কেন হলো, কেন প্রতিষ্ঠানের টাকাটা আসতেছে, কেন বের হয়ে গেল, কেন লাভ হলো, কেন লস হলো, এই বিষয়গুলো তোমার বিশ্লেষণ করাই ছিল অর্থায়নের কাজ 1890 থেকে 1900 পর্যন্ত। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো তো এই 1 নাম্বার পয়েন্টটা বুঝতে কারো অসুবিধা আছে কিনা? মেয়েরা 1 নাম্বার পয়েন্টটা যদি বুঝতে পারো তাহলে আমি 2 নাম্বার পয়েন্টটাতে যাব। 2 নাম্বার পয়েন্টটা হচ্ছে 1900 থেকে 1910। আচ্ছা, 1900 থেকে 1910 বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণ। এখন দেখো আমরা তো 1 নাম্বার পয়েন্টটা বুঝে ফেললাম যে এখানে তোমার একত্রীকরণ প্রবণতা হয়েছিল এবং অর্থায়নের কাজ ছিল হচ্ছে আর্থিক বিবরণী প্রস্তুত এবং বিশ্লেষণ। এখন 1900 থেকে 1910 আমরা 10 বছর করে বলছি। তো 1900 থেকে 1910 এই সময়ে ছিল অর্থায়নের কাজ বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণ। এই সময়ে অর্থনীতিতে মহামন্দা দেখা দেয়। এই কারণে প্রতিষ্ঠান অস্তিত্ব বজায় রাখার জন্য ব্যবসায় অর্থ সংস্থান, তারল্য, দেউলিয়াত্ব ও পুনর্গঠনের উপর গুরুত্ব আরোপ করে। ঠিক আছে? আচ্ছা, এখন তোমার প্রথম প্রশ্নই তোমার যে মহামন্দা কি? মহামন্দা কি মেয়েরা এখনই তোমরা বুঝতে পারছো। এখন করোনা চলছে, তোমরা হয়তো দেখেছো আশেপাশে, তোমাদের খেয়াল করলে দেখবা অনেকে চাকরি চলে গিয়েছে। আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি, পুরো বিশ্বের অর্থনৈতিক প্রবৃদ্ধি নিচে নেমে গিয়েছে। অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে, অনেক এক মালিকানা কারবার, আমার পরিচিতই অনেকের প্রতিষ্ঠান ব্যবসা বন্ধ হয়ে গিয়েছে অথবা বন্ধ হওয়ার উপক্রম। তাদের তারল্য সংকট হয়েছে, তারা দেউলিয়া হয়ে যাচ্ছে, ঋণ পরিশোধ করতে পারছে না। ঠিক ধরো এরকম একটা করোনাকালীন সময় মতো এরকম একটা সময় 1900 থেকে 1910 দশকে দেখা যায়। তখন মহামন্দা মানে ব্যবসায় মন্দা ভাব শুরু হয়। তখন অর্থায়নের কাজটা কি হয়ে যায়? এই সময় অর্থ সরবরাহকারীদের স্বার্থ সংরক্ষণের প্রতি খেয়াল রাখা হয় এবং এই কারণে ব্যবসার উপর একটা লাইন দেখো একটু কেটে গিয়েছে, তোমাদের কাছে বই থাকলে তুমি একটু দেখে নিবা যে এই কারণে এই সময় অর্থ সরবরাহের স্বার্থ সংরক্ষণের প্রতি খেয়াল রাখা হয় এবং এই কারণে ব্যবসার উপর নিয়ন্ত্রণ বেড়ে যায়। ফলে আর্থিক তথ্যাদি প্রকাশের প্রয়াস করতে শুরু করে। দেখো মানে ব্যাপারটা হচ্ছে যে যেহেতু বিনিয়োগকারীরা অসুবিধায় পড়ে যায় মহামন্দার কারণে, এই কারণে তোমার হচ্ছে অর্থায়নের কাজ হয় 1900 থেকে 1910 সালে তোমার আর্থিক তথ্যাদি প্রকাশের প্রয়াস, মানে কেন তোমার এই যে প্রতিষ্ঠানে কোন কোন দিকে নিচে নেমে যাচ্ছে, এটা কিভাবে প্রকাশ মানে তোমার পাবলিশ করে লোকজনকে জানানো যায় বা সরকারের প্রতি একটা দৃষ্টি নেওয়া যায় যে না আমার ব্যবসাটা অর্থ সংস্থান বা তারল্য বা দেউলিয়ার দিকে ঝুঁকে যাচ্ছে, কারণ অর্থনীতিতে মহামন্দা দেখা যাচ্ছে। তাহলে মূলত এই 10 বছরে অর্থায়নের কাজ ছিল বিনিয়োগকারীরা যাতে তোমার তাদের যে টাকাটা বিনিয়োগ করছে সেটা যাতে তারা তাদের ক্যাপিটালটা যাতে তারা ধরে রাখতে পারে, সেই ক্যাপিটাল ধরে রাখার কাজই এই 10 বছর মূলত অর্থায়ন করেছে। এই 10 বছর অর্থনীতির অবস্থা খুব খারাপ ছিল। এখন আমরা চলে যাচ্ছি 3 নাম্বার পয়েন্ট, 1910 থেকে 1920। এই পয়েন্টটার মূল কথা হচ্ছে শিল্প বিপ্লব ও প্রযুক্তিগত উন্নয়ন। মেয়েরা তোমরা ভেতরে কিন্তু দেখো যে পয়েন্টে কিন্তু অনেক কিছু লেখা, কিন্তু তোমরা যদি জাস্ট এই ছকের বিষয়গুলো মনে রাখতে পারো তাহলেই এমসিকিউর উত্তর দিতে পারবা। আর একটা কথা বলি, এই অধ্যায় থেকে মানে এই টপিকটা থেকে তোমাদের এমসিকিউ এর প্রশ্নই বেশি আসে, এখান থেকে তোমাদের সৃজনশীল প্রশ্ন হওয়ার কোনো পসিবিলিটি নাই। ঠিক আছে? তো এই জন্য এই যে সালগুলো আর সালের নিচের কথাগুলো আমরা বেশি গুরুত্ব দিয়ে পড়ব। আচ্ছা, এখন আমরা 3 নাম্বার পয়েন্ট পড়ছিলাম শিল্প বিপ্লব ও প্রযুক্তিগত উন্নতি 1910 থেকে 1920। আচ্ছা, এখন দেখি শিল্প বিপ্লবটা কি। আগের দশকে যে আমাদের একটা তোমার মহামন্দা শুরু হয়েছিল, সেই মহামন্দাটা তোমার হচ্ছে আস্তে আস্তে কাটিয়ে উঠতে শুরু করে এই দশক। ঠিক আছে? এই সময়ে দেখো বলছে এই সময় প্রধান প্রযুক্তিগত আবিষ্কার ও হেনরি ফোর্ডের সাফল্য 1913 সালে ব্যাপক উৎপাদন প্রক্রিয়া সৃষ্টি করে এবং পূর্ণাঙ্গ শিল্পের আবির্ভাব হয়। এখন তোমরা বলো আমি হেনরি ফোর্ড আবার কি? তো হেনরি ফোর্ড হচ্ছে তোমার একজন অর্থনীতিবিদ, যিনি হচ্ছে তোমার অর্থনীতি নিয়ে অনেক বিভিন্ন ধরনের তোমার তত্ত্ব দিয়েছে। সেই তত্ত্বগুলোর প্রয়োগই তোমার মূলত এই 1910 থেকে 1920-এ তোমার
মানে তোমার প্রয়োগ এবং প্রসার ঘটে। তাহলে তোমরা যদি এত কিছু মনে রাখতে না পারো, শুধু মনে রাখবা যে 1910 থেকে 1920 এই যে এই দশকটাতে তোমার শিল্প বিপ্লব হয়েছে। আমরা দেখি এর পরের পৃষ্ঠায় বলো। আমাদের কি এখান থেকে কোশ্চেন আসবে না জাস্ট এমসিকিউ আসবে? এখান থেকে এমসিকিউই আসবে, ঠিক আছে? আমি এটাই বলে দিলাম যে এখান থেকে আমাদের এমসিকিউ আসবে, কারণ এখান থেকে আমাদের সৃজনশীল প্রশ্ন আসবে না। আর জ্ঞানমূলকে যে দুই একটা আসতে পারে সেটা আমি তোমাদেরকে বলে দিব, যে জ্ঞানমূলকে এখান থেকে দুই একটা প্রশ্ন হয়, যে কোনটা জ্ঞানমূলক হিসেবে আসতে পারে সেটা আমি বলে দিব। আচ্ছা, তাহলে এখন আমরা হচ্ছে পরের পৃষ্ঠাটা যাচ্ছি, দেখি আমাদের পরের পৃষ্ঠাটায় যেয়ে দেখছি। আচ্ছা, আমাদের থেকে আগের পৃষ্ঠাটা চলে আসলো। আচ্ছা, তোমরা কি পরের পৃষ্ঠাটা দেখতে পাচ্ছ? 5 নাম্বার পৃষ্ঠাটা দেখা যাচ্ছে না। এখন দেখতে পাচ্ছ? নো ম্যাম। ম্যাম সবগুলো পেজ একসাথে দেখাচ্ছে কিন্তু একটা পেজ দেখাচ্ছে না। আবার কি দেখাচ্ছে? সবগুলো একসাথে দেখাচ্ছে। আচ্ছা, এখন এসেছে, দেখো তো। জি ম্যাম। তো দেখো, আমরা 5 নাম্বার পৃষ্ঠায় যেটা 3 নাম্বার পয়েন্টটা পড়ছিলাম, যে শিল্প বিপ্লব আর হচ্ছে তোমার প্রযুক্তিগত উন্নতি, যেটা 1910 থেকে 1920। তো আমরা দেখি এখানে বলছে যে আমাদের আগের লাইনটা শেষ হয়েছিল, এই নতুন শিল্পগুলো ব্যাপক পরিমাণ, এর আগে যে লাইনটা ছিল, এই নতুন শিল্পগুলো ব্যাপক পরিমাণ পণ্য উৎপাদন করার পাশাপাশি ব্যাপক মুনাফা উপার্জন করতে সক্ষম হয়। তাই অর্থায়ন সার্বিক আর্থিক ব্যবস্থাপনা, পরিকল্পনা, নিয়ন্ত্রণের সমস্যা এবং বিশেষ করে তারল্য সমস্যায় বেশি গুরুত্বের সাথে বিবেচনা করা হতো। তাহলে দেখো যে বিষয়টা আমরা পড়ছি, এই বিষয়টা পড়ছিলাম যে শিল্প বিপ্লবের কথা বলছিলাম, যে 1910 থেকে 1920 তখন হচ্ছে তোমার প্রযুক্তিগত উন্নয়নটা হয়। আর হচ্ছে যে তোমার প্রযুক্তিগত উন্নয়নের সাথে সাথে তোমার হচ্ছে ব্যবসায় যে তোমার যে মূল কাজ হয়ে যায় অর্থায়নে, সেটা হচ্ছে তোমার আর্থিক ব্যবস্থাপনা, পরিকল্পনা, নিয়ন্ত্রণের সমস্যা এবং বিশেষ করে তারল্য সমস্যার সমাধানে অর্থায়ন বেশি গুরুত্ব দেয়। তার মানে শিল্প বিপ্লবের সাথে সাথে তোমার অর্থায়নের যে ধারণাটা, সেই ধারণাটা আরো দিন দিন মানুষের কাছে আরো বেশি গুরুত্ব সহকারে তোমার প্রকাশ পেতে থাকে। তো এখন আমরা দেখি এরপরে 4 নাম্বার পয়েন্ট, যেটা কম্পিউটার ও বিশ্লেষণধর্মী প্রয়োগ, সেই পয়েন্টটাতে দেখি আমরা। কম্পিউটার ও বিশ্লেষণধর্মী পদ্ধতি প্রয়োগ, দেখো 1920 থেকে 1930। মূলত এই সময়ে অর্থনীতিতে কম্পিউটার প্রযুক্তির ব্যবহার শুরু হয়। এর আগে তোমার কম্পিউটার মানে 1920-এর আগে তোমার কম্পিউটার তোমার অর্থায়ন বা অর্থনীতির কাজে ব্যবহৃত হতো,
ঠিক আছে, আর্থিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কম্পিউটারটা চলে আসে। দেখো সেটাই বলেছে, আর্থিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে প্রাসঙ্গিক তথ্য বিশ্লেষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্রমবিকাশের এই পর্যায়ে আর্থিক তথ্য বিশ্লেষণের ক্ষেত্রে কম্পিউটারের ব্যবহার শুরু হয়। অপারেশন রিসার্চ ও সিদ্ধান্ত তত্ত্ব প্রভৃতি বিশ্লেষণ পদ্ধতির প্রয়োগে আর্থিক সমাপতন নিখুঁতভাবে যাচাই করা সুযোগ সৃষ্টি। এখন দেখো এত কঠিন কি তোমরা পড়বা? অবশ্যই পড়বা না, শুধু এখানে পড়বা 1920 থেকে 1930 এই শতকে কম্পিউটার বা বিশ্লেষণধর্মী পদ্ধতি প্রয়োগ শুরু হয়। এখন দেখো এটা আমরা কিভাবে পড়বো, তোমাদের ঠিক 19 যেরকম এমসিকিউ কোশ্চেন আছে, এখানে এমসিকিউ কোশ্চেন আসবে কোন দশকে কম্পিউটার পদ্ধতির প্রচলন শুরু হয়। ঠিক আছে, তোমরা শুধু এইটুকু করবা যে 1920 থেকে 1930 কম্পিউটার ও বিশ্লেষণধর্মী পদ্ধতি প্রয়োগ শুরু হয়। তো সেই ক্ষেত্রে পদ্ধতিটার প্রয়োগ কেমন সেটা হচ্ছে তোমার এখানে তোমাদেরকে এক্সপ্লেন করে বলে দিয়েছে। তার মানে কি এটা তোমরা পড়বা না? অবশ্যই এটা পড়বা, কিন্তু মনে রাখার বিষয় হচ্ছে এইটুকু, যেহেতু এই টপিকটা আমি আগেই বলেছি অনেক সাল আছে, অনেকগুলো তথ্য আছে, এটা মনে রাখলে খুব কঠিন। এই কারণে যেইটুকু আমাদের মনে রাখা লাগবে বাকি আমরা মনে রাখবো, মানে কয়েকবার পড়বো এমসিকিউর জন্য, আর বাকিগুলো আমরা রিডিং হিসেবে পড়ে যাব, যাতে আমাদের কাছে একদম আননোন না লাগে যে আমি জানিই না এই টপিকের মধ্যে কি আছে। আচ্ছা, এখন আমি 5 নম্বরে যাচ্ছি, মহামন্দা এবং উত্তরণ। এটা হচ্ছে তোমার 1930 থেকে 1940। এখন দেখ এখানে বলেছে একত্রীকরণ প্রবণতা যুক্তরাষ্ট্রের সফলতা পায়নি। আগের দশকগুলোর একত্রিত অনেক কোম্পানি পরের দশকে দেউলিয়া হয়ে যায়। এই দশকের শুরুতে আমেরিকার শেয়ার বাজারে বড় ধরনের দরপতন ঘটে, অনেক লাভজনক কোম্পানিও ক্ষতিগ্রস্তের তালিকায় পড়ে যায়। এর ফলে অর্থনীতিতে মহামন্দা বা ওয়েস্ট ডেপ্রিসিয়েশন তোমার দেখা দেয়। তাই মূলধন সংরক্ষণ, তারল্য বজায় রাখা, পুনর্গঠন, দেউলিয়াত্ব প্রতিরোধের প্রভৃতি অর্থনীতির মূল বিষয় হিসেবে বিবেচিত হয়ে উঠল। এই সময় থেকে শেয়ার বিক্রির মাধ্যমে অর্থায়নের প্রয়োজনীয়তা দেখা দেয়। তাহলে এত কঠিন কঠিন জিনিস তোমরা পড়ছো না, শুধুমাত্র এখানে দেখো প্রথম লাইনটা তোমরা হচ্ছে যে পড়ছো, একত্রীকরণ প্রবণতা যুক্তরাষ্ট্রের সফলতা পায়নি, আগের দশকগুলো একীভূত অনেক কোম্পানি এখানে দেউলিয়া হয়ে যায়, এই পর্যন্ত পড়বা। তারপরে দেখো এখানে শেয়ার বাজারে দরপতন ঘটে, অনেক কিছু কথাগুলো লেখা আছে, এত কিছু না পড়ে শুধু লাস্টের গুলো পড়বা। এই সময় থেকে শেয়ার বিক্রির মাধ্যমে অর্থায়নের প্রয়োজনীয়তা দেখা দেয়। মেয়েরা আমরা অনেক পড়েছি শেয়ার বিক্রি হয়, শেয়ার ইস্যু, শেয়ার কিভাবে ইয়ে করে, কিন্তু শেয়ার বিক্রয়টা শুরু কবে হলো? শেয়ার বিক্রয়টা শুরু হয়েছে 1930 থেকে 1940 এর দশক। ঠিক আছে, এটা হলো আমাদের মূল বিষয়। এখন দেখো তোমার 6 নাম্বার পয়েন্ট যেটা, সেটা হচ্ছে 6 নাম্বার পয়েন্টটা পড়েই আজকে ক্লাসটা আমরা একটু রিভিউ দিয়ে দেন আমরা শেষ করবো। এই টপিকটা আমরা 2 দিনে পড়বো, কারণ আমি জানি যে এই টপিকটা তোমাদের কাছে একটু কঠিন লাগবে, এবং তোমাদেরকে আমি বলছি শুধুমাত্র প্রথম অধ্যায়ের এই টপিকটা একটু কঠিন, এছাড়া বাদ বাকিগুলো অনেক সহজ। তো কঠিন বলে আমরা ফেলে রাখবো না। আমি 5টা পয়েন্ট আজকে পড়াচ্ছি তোমাদের, 6টা পয়েন্ট। এই 6টা পয়েন্টই তোমরা বাসায় যদি পড়ো, আজকেই পড়ো, দেখবা তোমাদের কাছে অনেক সহজ লাগবে। আচ্ছা, আমি 6 নাম্বার পয়েন্টটা পড়ি, আমি একটা রিভিউ দিব যে কিভাবে আমরা পুরো মনে রাখতে পারি। 6 নাম্বার পয়েন্টটা দেখো, বাহ্যিক অর্থসংস্থানের উপর গুরুত্ব আরোপ। 1940 থেকে 1950 এই পর্যায়ে বিনিয়োগ প্রকল্প মূল্যায়নে মূলধন বাজেটিং এর প্রয়োগ শুরু হয়। খেয়াল করেছি মেয়েরা, এটা কিন্তু একটা গল্পের মতো, আমরা কিন্তু মূলধন বাজেটিং করে এসেছি, কিন্তু আমরা কিন্তু কবে মূলধন বাজেটিংটা আমাদের অর্থনীতিতে আসলো সেটা কিন্তু আমরা জানি না। তো আজকে জেনে গেলাম 1940 থেকে 1950 এই সময় মূলধন বাজেটিং, মনে করে দেখো আমরা 19 এ মূলধন বাজেটিং এর অঙ্ক করেছি। ঠিক আছে, সেই মূলধন বাজেটিং, মূলধনী আয় ব্যয় প্রাক্কলন তোমরা একটা চ্যাপ্টার করেছো না, তারপর মূলধন বাজেটিং, এগুলো 9-10 এ করে এসেছো। এখন আরো ক্লিয়ার হবা, সেটা হচ্ছে তোমার 1940 থেকে 1950 এর দশকে এটা শুরু হয়। সুদূর প্রসারী প্রকলনের মাধ্যমে উপযুক্ত দীর্ঘমেয়াদী বিনিয়োগ করে বিক্রয় বৃদ্ধি এবং ব্যয় হ্রাস করে মুনাফা সর্বোচ্চকরণ করাই অর্থায়নের প্রধান কাজে পরিণত হয়। এই লাইনটা তো সবাই দাগ দাও, মুনাফা সর্বোচ্চকরণ করাই তখন অর্থায়নের প্রধান কাজে পরিণত হয়। তার মানে কিভাবে ব্যয় কমিয়ে বিক্রয়টাকে বৃদ্ধি করে একটা প্রতিষ্ঠানের মুনাফাকে সবচাইতে বেশি করা যায়, এই যে এই বিষয়টা, এটা কাজ শুরু হয় 1940 থেকে 1950 এর দশকে। প্রতিষ্ঠানের বাহ্যিক
তথ্যসমূহকে কিভাবে প্রতিষ্ঠান অর্থনৈতিক কর্মকাণ্ডকে মূল্যায়ন করেছে তার উপরে গুরুত্ব দেওয়া হয়। এখন দেখো বাহ্যিক পক্ষ কারা? একটা প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ পক্ষ হচ্ছে প্রতিষ্ঠানের মালিক, প্রতিষ্ঠানের ম্যানেজার, প্রতিষ্ঠানের কর্মচারীরা। বাহ্যিক পক্ষ হচ্ছে আমি যার থেকে লোন আনলাম, ধরো ব্যাংক, বা আমি বন্ড ইস্যু করলাম, তাহলে বন্ড হোল্ডারও আমার কি বাহ্যিক কর্তৃপক্ষ। এরপর দেখো আর্থিক সিদ্ধান্তের উপরে বাহ্যিক অর্থসংস্থানের প্রভাব অন্যতম বিবেচ্য বিষয় হিসাবে স্থান করে নিল। তার মানে শুধুমাত্র যে আমরা অভ্যন্তরীণ উৎসগুলো থেকে আমরা অর্থ নিব তা না, অভ্যন্তরীণ বাইরে বাহ্যিক উৎস থেকেও আমরা অর্থায়ন নিতে পারি। তো সেটা তোমার হচ্ছে যে কবে তোমার মূলত এই যে ধারণাটা প্রকাশ পায় 1940 থেকে 1950। মেয়েরা খেয়াল করে দেখো 9-10, আমি বারবার 9-10 এর রেফারেন্স আনছি কারণ তোমরা তোমাদের মিল করতে পারবা। 9-10 এ তোমরা দ্বিতীয় অধ্যায়ে পড়েছো অর্থায়নের উৎস, একটা উৎস ছিল অভ্যন্তরীণ, একটা উৎস ছিল বাহ্যিক। এই যে বাহ্যিক উৎসটা কবে ব্যবহার করা শুরু হলো? 1940 থেকে 1950 এর দশকে। এই ছিল আমি আজকের ক্লাসে এই 6টাই পড়ালাম। আমি এই 6টাকে একটু রিভিউ করব, রিভিউ করে আজকে হচ্ছে আমি ক্লাসটা শেষ করব, কারণ হচ্ছে আমাদের এমনিতেও সময় শেষ হয়ে যাচ্ছে। ব্যাপারটা হচ্ছে আমরা প্রথম পড়েছিলাম 1 নাম্বার পয়েন্ট, এটা ছিল আমাদের 1 নাম্বার পয়েন্ট। আমরা পড়েছিলাম 1890 থেকে 1900 দশক। এই দশকে মূলত প্রথম অর্থায়নটা আবির্ভাব করে, ঠিক আছে? অর্থায়নটা মূলত শুরু হয়, ঠিক আছে? এরপরে দেখো আমি এখন মুখেই বলি, আমার তোমরা শোনো সবাই। 1890 থেকে 1900 দশকে তখন হচ্ছে আমাদের অর্থায়নটা মূলত শুরু হয়। তো এই অর্থায়নটা শুরু হওয়ার পরে তখন হচ্ছে অর্থায়নের মূল কাজ হচ্ছে তোমার ব্যবসায় একত্রীকরণ, তোমার আর্থিক বিবরণী প্রস্তুত এবং বিশ্লেষণ করা। আমাদের 2 নম্বর পয়েন্টটা শুরু হচ্ছে 1900 থেকে 1910। এখানে তোমার বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণের কথা চিন্তা করা হয়। কেন? কারণ হচ্ছে এই দশকে তোমার মহামন্দা শুরু হয়েছিল। মহামন্দা মানে হচ্ছে অর্থনৈতিক খুব একটা বাজে দিক। এই দশকে বিনিয়োগকারীদের স্বার্থটা সংরক্ষণের চেষ্টা করা হয়। এরপরে হচ্ছে 3 নম্বর পয়েন্ট 1910 থেকে 1920। এখানে শিল্প বিপ্লব ও প্রযুক্তিগত উন্নয়ন হয়। আচ্ছা মেয়েরা, আমাদের সময় আসলে শেষ হয়ে যাচ্ছে। তোমরা তোমাদের বাসার পড়া হচ্ছে এই 6টা পয়েন্ট। তোমরা এই 6টা পয়েন্ট হচ্ছে বাসায় পড়বা। তো বাসায় পড়ার পর এখন মাত্র একজন জয়েন করতেছে। বাসায় এই 6টা পয়েন্ট পড়বা। 6টা পয়েন্ট পড়ে যদি কোনো অসুবিধা হয় আমাকে বলবা, কিন্তু এটা আগামী দিন কিন্তু আমি পড়া ধরবো, ঠিক আছে? আমাদের বেশি সময় নাই। ম্যাম, এটা তো শুধু এমসিকিউর জন্য পড়লে হবে না? এক্স্যাক্টলি, এমসিকিউর জন্য পড়লেই হবে, শুধু সাল আর মূল কথা, সাল আর মূল কথা। ওকে, তোমরা একটা কাজ করো, তোমরা তোমাদের খাতায় এই 6টা পয়েন্ট থেকে 12টা এমসিকিউ লিখে ফেলবা নিজেরাই। কয়টা লিখবা? 12টা। 6টা পয়েন্ট থেকে 12টা। আমি ক্লাসে যেরকম জিজ্ঞেস করতাম যে তুমি একজন করে জিজ্ঞেস করবে, তুমি দুটো এমসিকিউ বলো, তুমি দুটো এমসিকিউ বলো, এইভাবে তুমি খাতা দেখেই বলতে পারবা, কিন্তু তুমি হচ্ছে লিখে ফেলবা। তাহলে এটাই হচ্ছে তোমাদের আজকের হোমওয়ার্ক। বলো যে 6টা পয়েন্ট পড়া প্লাস 6টা পয়েন্ট থেকে 12টা এমসিকিউ লেখা, ঠিক আছে? আর সবাই প্লিজ টাইমলি ক্লাসে অ্যাটেন্ড করবা। 13 জন আজকে ক্লাসে আছো এবং অনেকেই দেরি করে অ্যাটেন্ড করছো, সেটা আমাদের অসুবিধা হচ্ছে। তাহলে আজকের মতো আল্লাহ হাফেজ, ইনশাআল্লাহ আগামী দিন আবার দেখা হবে। ওয়ালাইকুম আসসালাম। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।